সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো সবাই। আমি সমীর কান্তি নাথ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী ক্লাসে আমরা উদ্ভিদ প্রজননের একটি ধাপ অর্থাৎ পরাগধানীতে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে পরাগরেণুর গঠন এবং পরাগরেণুতে কিভাবে পুংরেণু উৎপাদিত হয় সে আলোচনা করব। এর পাশাপাশি স্ত্রী-কেশরের গঠন এবং স্ত্রী-কেশরে যে ডিম্বক থাকে সেই ডিম্বক নিয়ে আলোচনা করব। ডিম্বকের প্রকারভেদও থাকবে আজকের আলোচনায়। তাহলে চলো আমরা মূল আলোচনায় যাই। শুরুতে আমরা পরাগরেণুর গঠন নিয়ে আলোচনা করব। পরাগরেণুর গঠন ও বিকাশ। ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ একটা পরাগরেণুর ছবি। এর বিভিন্ন অংশ সম্পর্কে এখন পরিচিত হব। এই যে মাঝখানে ঘন গোলাকার অংশ, এটা নিউক্লিয়াস। এই যে বাইরের আবরণী, এর নাম এক্সাইম। ভিতরের আবরণীর নাম ইনটাইম। এই যে অর্ধতরল পদার্থ, এর নাম সাইটোপ্লাজম। এই যে ছিদ্রের মতো অংশটা, এর নাম জননরন্ধ্র। এই জননরন্ধ্র দিয়েই পরাগরেণু যখন অঙ্কুরিত হয় তখন জনন টিউবটা তৈরি হয়। আমরা আরো ডিটেইল দেখব পরের ছবিতে। এই যে দেখো বাইরের যে আবরণ, এর মাঝখানে নানা ধরনের নকশা আছে। এই নকশাকে বলা হয় অর্নামেন্টেশন বা অলঙ্করণ। ভিতরের অংশটা ইনটাইম, এই যে বাইরের অংশটা এক্সাইম। বহিঃত্বক বিভিন্নভাবে অলঙ্কৃত বা অর্নামেন্টেড থাকে। ত্বকটি কিউটিন যুক্ত এবং পুরু। ভেতরের ত্বক অপেক্ষাকৃত পাতলা ও সেলুলোজ নির্মিত। পরাগরেণু পুংগেমেটোফাইটের প্রথম কোষ। প্রথম ক্লাসেই একথা আমি বলেছি। কোন জীবের হ্যাপ্লয়েড জীবনকাল হচ্ছে গেমেটোফাইট। এই যে উদ্ভিদের হ্যাপ্লয়েড দশা, সেটা পরাগরেণু হতে পারে, আবার ডিম্বাণু হতে পারে। এই পরাগরেণুর লাইফ স্প্যানটা গেমেটোফাইট নামে পরিচিত। পরাগরেণুর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস তৈরি করে। বড় নিউক্লিয়াসটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, আর ছোট নিউক্লিয়াসটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে সাধারণত এই দ্বি নিউক্লিয়াস যুক্ত পরাগরেণু বেরিয়ে আসে। এই পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে স্ত্রী-কেশরের গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগায়ন ঘটায়। তাহলে এই যে পরাগরেণুতে কিভাবে নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াস তৈরি হয় সেটা আমরা একটু দেখি। এই যে পরাগরেণু যখন পরিণত হওয়া শুরু করে তখন এর মাঝে ভ্যাকুয়াল বা গহ্বর হয়। এই যে দেখতে পাচ্ছ ভ্যাকুয়াল। এই ভ্যাকুয়াল এক বা একাধিক হতে পারে। এই গহ্বর তৈরি হলে মূল নিউক্লিয়াসটা কেন্দ্র থেকে পরিধির দিকে চলে আসে, অনেকটা জননরন্ধ্রের কাছাকাছি এলাকায় আসে। এরপর এই নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং অসম আকৃতির দুটো নিউক্লিয়াস তৈরি করে। এই নিউক্লিয়াসটা নালিকা নিউক্লিয়াস
এইটা জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটি পরে পোলেন নালিকা বা পোলেন টিউব তৈরিতে সাহায্য করে। আর জনন নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে পুংগেমেট তৈরি করে। এই পর্যায়ে এসে দু ধরনের ঘটনা ঘটতে পারে। এক ধরনের ক্ষেত্রে পরাগরেণুর ভিতরে থাকা অবস্থায় জনন নিউক্লিয়াসটি দুভাগে ভাগ হয়ে দুটা পুংগেমেট তৈরি করতে পারে। এরপর এই যে নালিকা নিউক্লিয়াসটি পোলেন টিউব তৈরি করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ পোলেন টিউব তৈরি করেছে, এর সম্মুখভাবে নালিকা নিউক্লিয়াসটি অবস্থান করে। পোলেন টিউব তৈরি হওয়ার পর নালিকা নিউক্লিয়াসের পেছন পেছন পুংগেমেট দুটি গমন করে। এটা একটা ঘটনা ঘটে। এই অবস্থায় কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হলে পোলেন টিউব আরো অগ্রসর হয়। কিন্তু কোনো উদ্ভিদ প্রজাতিতে পোলেন টিউব তৈরি হবার পর নালিকা নিউক্লিয়াস পোলেন টিউবের মুখভাগে অগ্রসর হয়। তার পেছন পেছন জনন নিউক্লিয়াসটি অগ্রসর হতে থাকে এবং পোলেন টিউবের মাঝখানে পুংগেমেট দুটি তৈরি হয়। তাহলে এক কথায় যদি বলি, কোনো ক্ষেত্রে পুংগেমেটটা পরাগরেণুর ভিতরে থাকা অবস্থায় তৈরি হয়, কোনো ক্ষেত্রে পোলেন টিউবে উৎপন্ন হয়। যদিও তোমাদের বইতে পোলেন টিউবের ভিতরে পুংগেমেট তৈরি হওয়ার বিষয়টি উল্লেখ আছে। এবার পুরো বিষয়টা আমরা একটু দেখি। পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগায়ন ঘটায়। পরাগায়নের পর পরাগরেণু অঙ্কুরিত হয়, অর্থাৎ অন্তঃস্থ বৃদ্ধি পেয়ে ড্যাম্পোর দিয়ে নালিকার ন্যায় বাড়তে থাকে। অঙ্কুরিত পরাগরেণুর এই নালিকাকে পরাগনালিকা বা পোলেন টিউব বলা হয়। পরাগনালিকার ভেতরে প্রথমে নালিকা নিউক্লিয়াস, পরে জনন নিউক্লিয়াস প্রবেশ করে। পরাগনালিকাটি গর্ভতন্ত্রের ভিতর দিয়ে ক্রমশ বাড়তে থাকে এবং ইতোমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুংগেমেট বা শুক্রাণু সৃষ্টি করে। এই দেখো, এই যে স্ত্রীকেশর বা গর্ভমুণ্ডে পরাগরেণু পড়েছে এবং এই যে অঙ্কুরিত হওয়া শুরু হয়েছে, এই যে পোলেন টিউব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটা বৃদ্ধি পাওয়ার কারণ আছে এবং কৌশল আছে। এবার দেখো, এই যে নালিকা নিউক্লিয়াস, এই যে জনন নিউক্লিয়াস। এবার দেখো নিউক্লিয়াসটা আরো সম্মুখভাগে অগ্রসর হয়েছে এবং জনন নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে দুটি পুংগেমেট উৎপন্ন করেছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো আমরা আজকের পাঠের দ্বিতীয় অংশ, স্ত্রীকেশরের গঠন এবং স্ত্রীকেশরের মধ্যে ডিম্বক থাকে, সেই ডিম্বকের গঠন এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করি। এই যে দেখতে পাচ্ছ একটা স্ত্রীকেশরের ছবি। মোটা ভোঁতা উপরের অংশ দেখতে পাচ্ছ, সেটার নাম গর্ভমুণ্ড। মাঝখানে নালাকার অংশটাকে বলা হয় গর্ভদণ্ড। তিরস্কৃত অংশটাকে বলা হয় গর্ভাশয়। স্ত্রীকেশরের এই ছবিটার পাশাপাশি তোমরা অন্য একটা ছবিও দেখে থাকতে পারো। এই দেখো, এইরকম। কি পার্থক্য দেখতে পাচ্ছ? এই জায়গায় এখানে যে ছোট ছোট গোল গোল বিন্দু বিন্দু দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটাই ডিম্বক। অর্থাৎ এই স্ত্রীকেশরটা একাধিক ডিম্বক নিয়ে গঠিত। কিন্তু এই গর্ভাশয়টা
একটা ডিম্বক নিয়ে গঠিত। আমরা একটু বোঝার চেষ্টা করি। সবকোষ উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ বলতে স্ত্রী স্তবকের প্রত্যেকটা স্ত্রী কেশরকে বোঝায়। এখানে দেখতে পাচ্ছ কার্পেল নামে একটা শব্দ। এই কার্পেলকে বলা হয় গর্ভপত্র। বিবর্তনবিদদের ধারণা অনুযায়ী আবৃতবীজী উদ্ভিদের সৃষ্টির পূর্বে স্পোরোফিল বা রেণুপত্র ক্রমান্বয়ে বিবর্তিত হতে হতে কতকগুলি চেম্বার আকৃতির স্ত্রীকেশরে পরিণত হয়, যাদেরকে কার্পেল গর্ভপত্র বলা হয়। তিনটি অংশে বিভক্ত, যথা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয় বা ডিম্বাশয়। তাহলে আমরা আরেকটি শব্দ পেলাম, গর্ভাশয় বা ডিম্বাশয়, একই কথা। ডিম্বাশয়ের অভ্যন্তরে অংশটাকে ডিম্বক বলে। ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের ভিতরের অমরা বা প্লাসেন্টা হতে। এখন কথা হলো প্লাসেন্টা কি? প্লাসেন্টা হচ্ছে যে বিশেষ ধরনের টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়। প্রথমে অমরাতে একটা ছোট্ট স্ফীত অঞ্চলের সৃষ্টি হয়, পরে সেটা বড় হয়ে ডিম্বকে পরিণত হয়। ছবি দেখি, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে সক্ষম হব। এই দেখো একটা অক্ষীয় অমরা বিন্যাসের ছবি। এই যে মাঝখানে স্ফীত অংশ, এগুলি হচ্ছে অমরা। এগুলি পরে বড় হয়ে ডিম্বকে পরিণত হয়। এই যে দেখতে পাচ্ছ একটা মূলীয় অমরা বিন্যাসের ছবি। এই যে অমরা, এখান থেকে পরে বড় হয়ে ডিম্বক সৃষ্টি হয়। ডিম্বক সৃষ্টির শুরু সব ক্ষেত্রে একইভাবে হলেও পরে ডিম্বকের বৃদ্ধি একইভাবে হয় না। এই ব্যতিক্রমের জন্য পূর্ণগঠিত ডিম্বক নানা আকৃতির হয়। আমরা নানা আকৃতির ডিম্বক নিয়ে পরে আলোচনা করব। এখন আমরা একটা অধোমুখী ডিম্বকের ছবি এবং এর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ একটা অধোমুখী ডিম্বকের ছবি। এর বিভিন্ন অংশ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি, কারণ এই ডিম্বকের বিভিন্ন অংশই নিষেক পরবর্তী সময়ে ফলের বিভিন্ন অংশে পরিণত হয়। কাজেই ডিম্বক সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে পরবর্তীতে নিষেকোত্তর পরিবর্তন সমূহ সম্পর্কে ধারণা পাওয়া কঠিন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে অমরা উৎপন্ন হয়, সেই জায়গাটাই ডিম্বক মূল নামে পরিচিত। এই দেখতে পাচ্ছ নিউসেলাস টিস্যু। এই যে ভ্রূণথলি, তার চারপাশ ঘিরে প্যারেনকাইমা টিস্যু যুক্ত একটা উপবৃত্তাকার অংশ, যেটা এই ডিম্বকের পুষ্টি যোগায়। একে বলা হয় নিউসেলাস টিস্যু। এই দেখো নিউসেলাস টিস্যুকে ঘিরে দুইটা লেয়ার। এই যে একটা লেয়ার, এই যে তার বাইরে আরেকটা। ভিতরের লেয়ারটাকে বলা হয় ডিম্বক অন্ততক, আর বাইরের লেয়ারটাকে বলা হয় ডিম্বকের বহিতক। এই যে এটুকুন অংশটাকে বলা হয় ভ্রূণথলি। যে ভ্রূণথলির ডিম্বক রন্ধ্র যেদিকে থাকে, সেদিকে ডিম্বাণু থাকে। এই যে দেখতে পাচ্ছ ডিম্বাণু। ডিম্বাণুর ঠিক বিপরীতে যে তিনটা কোষ থাকে, এই তিনটা কোষকে একসাথে বলা হয় প্রতিপাদক কোষ। এই যে অন্তঃটকের ভিতরে যে উপবৃত্তাকার থলির মতো অংশ, তার মধ্যে যে ছোট্ট আরেকটা থলি, সেটাকে বলা হয় ভ্রূণথলি। ভ্রূণথলির ঠিক মাঝখানে ছোট 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 দুটো নিউক্লিয়াস, সেই দুটো নিউক্লিয়াসকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এটাকে কোথাও কোথাও মেরু নিউক্লিয়াসও বলা হয়। এবার দেখি ডিম্বাণু। এই ডিম্বক রন্ধ্রের সাথে তার ঠিক কাছাকাছি এলাকায় তিনটা ছোট ছোট কোষ দেখা যায়। এর মাঝখানেরটাকে বলা হয় ডিম্বাণু, আর দুই পাশের দুইটাকে বলা হয় সহকারী কোষ। এই সহকারী কোষকে সিনার্জিডও বলা হয়।
এই যে দেখতে পাচ্ছ ডিম্বক রন্ধ্র। এই যে ডিম্বক ত্বক দুটা, এই ডিম্বক মূলের ঠিক বিপরীতে একটা জায়গায় এসে পরস্পর থেকে আলাদা থাকে। এখানে একটা ছিদ্রের মতো অবস্থা তৈরি হয়। এই ছিদ্রটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এই যে দেখতে পাচ্ছ ডিম্বক ত্বক, আর তার পাশে মোটার মতো একটা অংশ। এই মোটার মতো অংশ আর ডিম্বক ত্বকের মাঝখানে যে জাংশনটা, সেই জাংশনটাকে বলা হয় ডিম্বক নাভি। আর এই মোটার মতো অংশটাকে বলা হয় ডিম্বক নাড়ি। আশা করছি একটা অধোমুখী ডিম্বকের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। এবার আসো আমরা ডিম্বকের প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ এই ডিম্বকের ডিম্বক মূলটা নিচের দিকে আর ডিম্বক রন্ধ্রটা উপরের দিকে। এই ধরনের ডিম্বককে বলা হয় ঊর্ধ্বমুখী ডিম্বক। যদি উদাহরণ দিই, গোলমরিচ, পানিমরিচ এসব উদ্ভিদে এ ধরনের ডিম্বক দেখতে পাওয়া যায়। ডিম্বক মূলটা থাকে উপরের দিকে, ডিম্বক রন্ধ্রটা যদি থাকে নিচের দিকে, তাহলে সেগুলিকে বলা হয় অধোমুখী ডিম্বক। যেমন শিম, রেড়ি, ছোলা ইত্যাদিতে এই ধরনের ডিম্বক দেখতে পাওয়া যায়। যদি ডিম্বক মূলটা পাশ বরাবর থাকে, ডিম্বক রন্ধ্রটা পাশ বরাবর থাকে, তাহলে তাকে বলা হয় পার্শ্বমুখী ডিম্বক। উদ্দীপনা, পপি এইসব এই ধরনের উদ্ভিদে এই ডিম্বক দেখতে পাওয়া যায়। দেখো এই ক্ষেত্রে ডিম্বক মূলটা একটা কৌণিক অবস্থান তৈরি করেছে। অনেকটা দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে ডিম্বক মূলের সাথে। এই ধরনের ডিম্বককে বলা হয় বক্রমুখী ডিম্বক। সরিষা, কলকাসুন্দা ইত্যাদি উদ্ভিদে এই ধরনের ডিম্বক দেখতে পাওয়া যায়। আশা করছি তোমরা ডিম্বকের প্রকারভেদ সম্পর্কেও একটা ধারণা পেলে। এবার আসো আমরা একটা অধোমুখী ডিম্বক কিভাবে অঙ্কন করতে হয় সেই টেকনিকটা রপ্ত করার চেষ্টা করি। কারণ আমি মনে করি বায়োলজির ছাত্রছাত্রীদের জন্য ছবি আঁকা বাধ্যতামূলক। শুধু বায়োলজি কেন, বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্টে ছবি এবং ডায়াগ্রাম ছাড়া কোনো সমস্যার সমাধানের কথা কল্পনাই করা যায় না। কাজেই আমি আশা করব তোমরা প্রত্যেকটা সাবজেক্ট অধ্যয়নের সময় ছবি আঁকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেবে। প্রত্যেকটা ছবি অঙ্কনের আলাদা আলাদা কৌশল রয়েছে। কাজেই তোমরা যদি কৌশলটা ধরতে পারো, তোমরা যে কোনো ছবি অত্যন্ত সহজে আঁকতে সক্ষম হবে। চলো আমরা একটা অধোমুখী ডিম্বকের গঠন আঁকি। এই যে ভ্রূণথলিটা আঁকলাম প্রথমে। এবার ভ্রূণথলির চারপাশকে বেষ্টন করে নিউসেলাস টিস্যুর অংশটা আঁকলাম। তারপর এই যে অন্ততক, এই যে অন্ততক, এবার এই বহিঃত্বক ধীরে ধীরে উপর দিকে ঘুরিয়ে নিচে নিয়ে আসলাম। এই যে বহিঃত্বকের বাকি অংশ কমপ্লিট করলাম। ডিম্বক নাড়ি অংশটা কমপ্লিট করলাম। এই যে ডিম্বাণু সহকারী কোষ, এই যে প্রতিপাদক কোষ, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস আঁকার পর এই যে নিউসেলাস টিস্যুকে প্যারেনকাইমা কোষগুলি অঙ্কন করে প্রত্যেকটা অংশ চিহ্নিত করে দিলেই একটা আদর্শ ডিম্বকের ছবি হয়ে গেল। আশা করছি এই আলোচনা থেকে তোমরা
একটা পরাগরেণুর গঠন, পরাগরেণুতে কিভাবে পুংগ্যামেট উৎপাদিত হয়, ফুলের স্ত্রী কেশরের গঠন এবং ডিম্বকের প্রকারভেদ ও ডিম্বকের গঠন সম্পর্কে বিস্তারিত বুঝতে সক্ষম হয়েছে। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। নালিকা নিউক্লিয়াস কাকে বলে? গোলমরিচে কোন ধরনের ডিম্বক দেখা যায়? ডিম্বক কোন কোষ থেকে উৎপন্ন হয়? গর্ভপত্র কাকে বলে? গর্ভমুণ্ড স্ত্রীকেশরের কোথায় অবস্থান করে? নিউসেলাস টিস্যু কি? প্রতিপাদ কোষ কি? ডিম্বক মূল কাকে বলে? জনন নিউক্লিয়াস কাকে বলে? আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ডিম্বকে কিভাবে ডিম্বাণু উৎপাদিত হয় এবং সেই ডিম্বাণু কিভাবে পরাগধানীতে উৎপাদিত পুংগ্যামেটের সহায়তায় নিষেকে অংশগ্রহণ করে, নিষেক পরবর্তী কিভাবে ভ্রূণ উৎপাদিত হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো। ধন্যবাদ সবাইকে।